12 দিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি। এবার ভেনেজুয়েলায় খুব শীঘ্রই স্থল হামলা চালানোর হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর আলোচনায় যখন যুক্তরাষ্ট্র নতুন খসড়া এগিয়ে নিচ্ছে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিন বেশ কড়া সুরে জানিয়ে দিলেন, শান্তির পথে হাঁটতে হলে ইউক্রেনকেই প্রথমে সেনা সরাতে হবে। ইসরায়েলের অস্থির সময়কে ইরান যেন এবার নিঃশব্দে নিজের এক মানচিত্র বানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন। 12 দিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েল বহুদিন ধরে এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছিল যাতে ইরানিদের উত্তেজিত করে সরকার বিরোধী পরিস্থিতি তৈরি করা যায়, কিন্তু ফল হয়েছে উল্টো। দেশে সৃষ্টি হয়েছে বিরল জাতীয় ঐক্য। তিনি দাবি করেন, উন্নত অস্ত্র ব্যবহার করেও যুক্তরাষ্ট্র এই যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। খামেনির মতে ইরানও কিছু ক্ষতির মুখে পড়েছে, তবে প্রতিরোধ ও দৃঢ় সংকল্পে দেশ শক্ত অবস্থান দেখিয়েছে, আর শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। গাজা ইসরায়েলি হামলাকে তিনি ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। বলেন, এই নৃশংসতায় ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র দুটোই বিশ্বব্যাপী সম্মানহানি ও কুখ্যাতির মুখে পড়েছে। ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানে গড়ে ওঠা প্রতিরোধের সংস্কৃতি এখন ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। তিনি জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখা, সরকারকে সমর্থন করা, অর্থনৈতিক অপচয় কমানো এবং দুয়া ও তওবা বৃদ্ধি করার আহ্বান জানান। তার মতে, অপচয় কমাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইসমাইল সরকার, মাই টিভি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবার ভেনেজুয়েলায় খুব শীঘ্রই স্থল হামলা চালানোর হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরেই শুরু হয়েছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র যুদ্ধের নতুন জল্পনা। ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্ককে টার্গেট করে খুব শীঘ্রই এই স্থল হামলা চালানো হবে। 27 নভেম্বর সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধপথে তাদের পথ প্রায় বন্ধ করে দেওয়া গেছে, এখন আমরা স্থলেই তাদের ধরে ফেলব, খুব শীঘ্রই অভিযান শুরু হবে। গত কয়েক সপ্তাহ ধরে ক্যারিবিয়ান জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ধারণা আরও পোক্ত হয়েছে, ওয়াশিংটনের লম্বা পরিকল্পনা এখন বাস্তবায়নে নামতে যাচ্ছে। ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা এখনও দক্ষিণ আমেরিকার বড় একটি মাদক হাব। তিনি বলেন, আমাদের দেশে বিষ ঢোকানোর চেষ্টা বন্ধ না করলে তারা ফল ভুগবে। সমুদ্রপথে মাদক নৌকা প্রায় থেমে যাওয়ায় এখন স্থল অভিযানই যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল। ইতিমধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে ঘোষণাও করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আর আর্থিক সম্পদ জব্দের পথ আরও মসৃণ হয়েছে। তবে সামরিক আক্রমণে মাদুরো নিজে সরাসরি টার্গেট হবে কিনা সেটি পরিষ্কার নয়। মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত নৌকা ও জাহাজে অন্তত 80 জনকে হত্যা করেছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলেছে। এদিকে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে ক্যারিবিয়ান অঞ্চলে ইতিমধ্যে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও প্রায় 15,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যেন অন্ধকার সমুদ্রে বিশাল লোহার পাখি ভিড় জমাচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত ভূরাজনীতির ঘড়িতে আরেকটি নতুন কাটা যোগ হলো। ওয়াশিংটনের শক্তি প্রদর্শন আর কারাকাসের অস্তিত্ব যেন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর আলোচনায় যখন যুক্তরাষ্ট্র নতুন খসড়া এগিয়ে নিচ্ছে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিন বেশ কড়া সুরে জানিয়ে দিলেন, শান্তির পথে হাঁটতে হলে ইউক্রেনকেই প্রথমে সেনা সরাতে হবে সেই অঞ্চলগুলো থেকে যেগুলো রাশিয়া নিজেদের দাবি করে আসছে।
তার ভাষায় চুক্তির মাধ্যমে যদি কিয়েভ এতে সম্মত হয় তাহলে ভালো, আর না হলে শক্তির জোরেই রাশিয়া নিজের লক্ষ্য পূরণ করবে। 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর 2022 সালের ডনবাস অঞ্চলে আগ্রাসন চালিয়ে দোনেস্ক ও লুহান্স্কের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এখন পুতিন চাইছে এসব এলাকাকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিক ইউক্রেন। এই দাবি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে কিয়েভ। তাদের বক্তব্য, ডনবাসের যে অংশ এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে আছে তা কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আলোচনার টেবিলেও এই প্রশ্ন উঠবে না। 27 নভেম্বর কিরগিজস্তানে সফরকালে পুতিন বলেন, ইউক্রেনের উদ্দেশ্য যেন যুদ্ধ চালিয়ে যাওয়া, শেষ সেনা বাকি থাকা পর্যন্ত। এই অবস্থায় রাশিয়াও প্রস্তুত রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতে থাকার। শান্তি চুক্তির খসড়া যে আমেরিকার পক্ষ থেকে এসেছে তা তিনি নিশ্চিত করেছেন। তার মতে দলটি আলোচনার ভিত্তি হতে পারে, তবে কিছু ধারা নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। পুতিনের বক্তব্য প্রকাশ্যে আসতেই জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই ধরনের মন্তব্য আসলে যুদ্ধ থামানোর আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা। তার অনুভব, পুতিন আসলে শান্তির পথ দেখাচ্ছে না, বরং নিজের অবস্থান কঠোর করে আরও চাপ সৃষ্টি করছে। এভাবে দুই পক্ষের অবস্থান যতই দূরে সরে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের তৈরি খসড়া চুক্তি আলো দেখার আশাটা ততই ক্ষীণ হয়ে পড়ছে। যুদ্ধ থামানোর প্রতিটি দরজায় যেন আলোহীন করিডোরে গলে গিয়ে অন্ধকারে মিলে যাচ্ছে। ইসরায়েলের অস্থির সময়কে ইরান যেন এবার নিঃশব্দে নিজের এক মানচিত্র বানিয়েছে। রাজনীতির ফাটল, সমাজের ক্লান্তি আর মানুষের মন খারাপের ভেতরে লুকোনো দরজাগুলো তারা ধীরে ধীরে খুলে দিচ্ছে। টেলিগ্রাম থেকে ইনস্টাগ্রাম, ডিজিটাল করিডোরগুলোতেই ইরানের দূতেরা নেমে পড়েছে। কখনো অর্থের প্রলোভন, কখনো বা বন্ধুত্বের ভান, আবার কখনো মনোযোগের হাতছানি। তরুণদের মধ্যে এই টান সবচেয়ে বেশি কাজ করছে, যাদের বয়স কম, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেশি আর সমাজের প্রতি আস্থাহীনতা গভীর। এই কারণে 2013 সাল থেকে আজ পর্যন্ত ধরা পড়া বেশিরভাগই গুপ্তচর ইসরায়েলের নিজের নাগরিক। এই নেটওয়ার্কের চরিত্র বহু স্তর। নাইজেরিয়ার একটি ঘরে বসে সাবেক জ্বালানি মন্ত্রী গনেন সেগেভ গোপন চ্যানেলে ইরানি কূটনৈতিকদের কাছে সংবেদনশীল তথ্য পাঠান। অন্যদিকে নাজারের দুই তরুণ সাধারণ ছবি তোলা থেকে শুরু করে পরে সামরিক এলাকার ডেটা সংগ্রহে জড়িয়ে পড়ে। গোলান মালভূমির দুজন বাসিন্দা পারিবারিক পরিচয়ের সূত্রে ইরানি গণমাধ্যমকে সেনা চলাচলের খবর দিতেন। আরও ভয়াবহ উদাহরণ, হাটজেরিম এয়ারবেসে কর্মকর্তা এক তরুণ সেনা অর্থের বিনিময়ে কৌশলগত তথ্য সরবরাহ করছেন। কেউ কেউ তো হামলা চলাকালীন মেসেজ করে জানিয়েছেন কোথায় আঘাত লেগেছে। শুধু 2024 সালের এই ধরনের অনুপ্রবেশ আগের বছরের তুলনায় 4 গুণ বেড়ে গেছে। ইসরায়েল চেষ্টা করছে গ্রেপ্তার, বিচার, কঠোর সাইবার নজরদারি ও জনসচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে এই জাল ছিঁড়ে ফেলতে। কিন্তু নিরাপত্তা কর্মীরা স্বীকার করেন, প্রযুক্তির দুর্বলতা নয়, মানুষের দুর্বলতাই আসল ফাঁদ। হতাশা, বিচ্ছিন্নতা, রাজনৈতিক অনিশ্চয়তা, এই অদৃশ্য জায়গাগুলোতেই ইরান নিজের নেটওয়ার্ক গভীর করেছে। শেষমেশ চিত্রটি স্পষ্ট, দুই দেশের শ্যাডো ওয়্যার আর শুধু সীমান্ত বা আকাশপথ নয়, এটি এখন মানুষের অন্তর্গত জায়গায় লেগে আছে। ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে মানবিক ভাঙন, আর ইরান সেই ভাঙনের ভেতরেই তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র খুঁজে পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা আসে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ার পর। ঘটনাটি ঘটেছে এক আফগান নাগরিকের হাতে। তিনি আগে আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সেনা ও CIA-এর সঙ্গে কাজ করতেন এবং 2021 সালে আফগান সরকারের সময় বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা প্রযুক্তিতে অনেক উন্নতি করেছি, কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে তা ক্ষয় হচ্ছে। অনেক মানুষের জীবনও কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে পুনরায় সুস্পষ্ট করার জন্য তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করা হবে।
ট্রাম্প বলেন, যারা দেশের কোনো কাজ করে না বা যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। এছাড়া বিদেশি নাগরিকদের সরকারি সুবিধা ও আর্থিক সাহায্য বন্ধ করা হবে এবং যারা শান্তি বিনষ্ট করবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। তিনি উল্লেখ করেছেন যে কোনো বিদেশি যদি দেশের জন্য ঝুঁকি তৈরি করে বা সংস্কৃতির সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয় তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি ঠিক করার একমাত্র উপায় হিসেবে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়াকেই সমাধান হিসেবে দেখছেন। ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে, কারণ তৃতীয় বিশ্বের অনেক মানুষ প্রতি বছর শিক্ষা, চাকরি ও উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে।